আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিত এই বইয়ের ব্যাকরণগুলো আগে পড়াবো। তোমরা এটার সাথে, সাথে আমি তোমাদের এমসিকিউ গুলো দিয়ে দিব। ব্যাকরণ তোমরা জানো শুধু এমসিকিউ আসবে। এজন্য তোমাদের কোনো কিছু মুখস্থ করতে হবে না। তোমরা দাগানো লাইনগুলো ভালো করে দেখবা। এরপরে তোমরা অধ্যায়ের যে এমসিকিউ গুলো দিয়ে এগুলো পড়বা। অনেকে শুধু এই যে অধ্যায় শেষে কয়েক কিছু এমসিকিউ আছে দেখো। এএমসি গুলো অনেকে পড়তে চায় বাট মনে রাখবা তোমরা এই শুধু এএমসি গুলোতে কমন নাও আসতে পারে। এজন্য তোমাদের আমি যে অধ্যায়ের ভিতরে যে লাইনগুলো আন্ডারলাইন করব, তোমরা হয়তো ব্যাকরণ আগে কখনো পড়ো নাই। তো আমি যে লাইনগুলো আন্ডারলাইন করব, এই লাইনগুলো তোমরা একটু দেখবা। তাহলে কিন্তু তোমরা সকল এমসিকিউ গুলো পেরে যাবা। তোমরা চাইলে বই আন্ডারলাইন করে রাখতে পারো। দেখো কি বলছে? ভাষা ও বাংলা ভাষা। দেখো প্রাণী জগতে একমাত্র মানুষের ভাষা আছে। একমাত্র মানুষের ভাষা আছে। তাহলে প্রাণী জগতে একমাত্র কার ভাষা আছে বলো তো? মানুষের ভাষা আছে। শরীর ও স্নায়ুবিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে ভাষা ব্যবহারের জন্য মানুষের স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে তৈরি হয়েছে, তো অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তা দেখা যায় না। তারপর মানুষের একদিক দিয়ে স্নায়ুতন্ত্র, নিউরন, মস্তিষ্ক, ব্রেন এবং অন্যান্য অঙ্গগুলো যেভাবে তৈরি, তো অন্য প্রাণীর ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় না। এটা কারা পরীক্ষা করে দেখছে? শরীর ও স্নায়ুবিজ্ঞানীরা। ওকে, এটা গবেষণা করে দেখছে যে মানুষের স্নায়ুতন্ত্র উন্নত, মস্তিষ্ক উন্নত এবং অন্যান্য প্রত্যঙ্গও সে একইভাবে উন্নত। ভাষার সাহায্যে আমরা কথা বলি। ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি আমাদের অভিজ্ঞতা, নানা ধরনের আবেগ, বিভিন্ন প্রকার অনুভূতি এগুলো। তার মানে এই ভাষার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের কি করি? অভিজ্ঞতা, আবেগ এবং বিভিন্ন প্রকার অনুভূতিগুলো প্রকাশ করি। যেমন হিংসা, বিদ্বেষ, ভালো লাগা, ভালোবাসা, ঘৃণা, ক্ষোভ ইত্যাদি। ভাষার আরো কাজ রয়েছে। ভাষা আমাদের শিক্ষার মাধ্যম। তাহলে বলো তো আমাদের শিক্ষার মাধ্যম কোনটা? তাহলে আমাদের শিক্ষার মাধ্যম হলো ভাষা। তো ভাষার সাহায্যে আমরা অন্যের সঙ্গে তর্ক-বিতর্ক করি। ভাষাকে দেশ গঠনের হাতিয়ার বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। কোনটি দেশ গঠনের হাতিয়ার? তো ভাষাকে বলা হয় কি? দেশ গঠনের হাতিয়ার হিসেবে গ্রহণ করা হয়। দেশ গঠন বলতে দেশের মানুষের উন্নয়ন ও অগ্রগতিকে বোঝায়। আর দেশ গঠন মানে কি? দেশের মানুষের উন্নয়ন ও অগ্রগতি। এই অগ্রগতি বা কল্যাণ সাধন কিভাবে করা যাবে? কিভাবে দেশের মানুষের মঙ্গল করা সম্ভব? সেসব কথা ভাষার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে হয়। তো ভাষা ২ প্রকার। ভাষা কয় প্রকার? ভাষা হলো ২ প্রকার। মৌখিক ভাষা আর হলো লিখিত ভাষা। তাহলে এই ২ প্রকার ভাষা, হ্যাঁ? মনে রাখবা। মৌখিক ভাষা আর হলো লিখিত ভাষা। আর দেশ গঠনের হাতিয়ার হলো ভাষা। এই ২ টা এমসিকিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাষার উপাদান দেখো। ভাষার উপাদান এখানে দেখো ভাষার উপাদান হলো ধ্বনি, শব্দ, বাক্য আর হলো কি? বাগর্থ। দেখো তাহলে তোমাদের যদি বলে ভাষার উপাদান কয়টি? তাহলে তোমরা দিবা ভাষার উপাদান কয়টি? ৪ টি। ওকে? এটা মনে রাখবা। দেখো ধ্বনি দেখো, এই বাতাসে আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয়। কিন্তু সব ধ্বনি কিন্তু ভাষার ধ্বনি না। ভাষায় তাকেই ধ্বনি হিসেবে গণ্য করা হয় যা বাকযন্ত্রের সাহায্যে তৈরি হয়। তাহলে ধ্বনি কিসের সাহায্যে তৈরি হইতে হবে? অবশ্যই ধ্বনি বাকযন্ত্রের সাহায্যে তৈরি হইতে হবে। তো বাকযন্ত্রের ক্ষমতা অসীম। এর সাহায্যে আমরা পশু-পাখি নানা রকম ডাক অনুকরণ করতে পারি। কিন্তু এসব ভাষার ধ্বনি না। দেখো ভাষার ধ্বনি শুধু বাকযন্ত্রের সাহায্যে, এটা বানানটা ভুল লেখছে, দেখছো? ভাষার ধ্বনি শুধু বাকযন্ত্রের সাহায্যে উৎপাদিত হলে চলবে না। তাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। তার মানে ভাষার ধ্বনিকে কি হইতে হবে? অর্থপূর্ণ হতে হবে। পশু-পাখির ডাক কিংবা এ জাতীয় কোনো ডাককে আমরা আওয়াজ বলি। তাহলে যদি বলে যে পশু-পাখির ডাককে আমরা কি বলি? পশু-পাখির ডাককে আমরা বলি আওয়াজ। তাহলে এটাও তো আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ যে পশু-পাখির ডাককে কি বলে? আওয়াজ বলে। আর ভাষাকে কি হইতে হবে? এই অর্থপূর্ণ হতে হবে। ভাষা তৈরি হয় কিসের সাহায্যে? ভাষা তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে। দেখো ভাষার একটি ধ্বনির স্থলে আরেকটি ধ্বনি বদলে দিলে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। যেমন কাল, এই শব্দে ক ধ্বনিটা যদি আমরা খ দিই তাহলে হয়ে যাবে কি? খাল। গ দিলে হবে গাল, ত দিলে হবে তাল, ঢ দিলে ঢাল। ওকে? তাহলে এভাবে আমরা বিভিন্ন ধ্বনি ইউজ করলে তাহলে শব্দগুলো কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এভাবে আমরা কি হলো যে বিভিন্ন রকম এই যে খ, তারপরে যে গ, ত, ঢ, ম, স, এই যে ধ্বনিগুলো এগুলো আমরা পাই। আসলে ধ্বনির উপলব্ধি ভাষাভাষীদের মনেই রয়েছে। এবং স্বাক্ষর, নিরক্ষর সব মানুষই সেগুলো বোঝে। স্বাক্ষর মানে যারা পড়ালেখা মানে জ্ঞান আছে যাদের, পড়ালেখা করেছে যারা, শিক্ষিত যারা। আর নিরক্ষর মানে মূর্খ যারা। তার মানে সবাই কিন্তু জানে এই যে ভাষার এই ধ্বনির ব্যবহারগুলো সম্পর্কে। ওকে? তার মানে ধ্বনি। এটা একটা ভাষার গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে আবার দেখো ধ্বনি কিন্তু সিরিয়াল নাম্বার ১ এ আছে, এটা মনে রাখবা। ধ্বনির হলো সিরিয়াল নাম্বার কত? ১। আসতে পারে যে ভাষার উপাদান হিসেবে ধ্বনির অবস্থান কত? ধ্বনি হলো ১ নম্বরে।
তাহলে শব্দ হলো ২ নম্বর, এভাবে মনে রাখবা। কারণ এভাবেও কিন্তু এমসিকিউ আসে যে বলল যে ভাষার উপাদান হিসেবে বাক্যের স্থান কত বা শব্দের স্থান কত, এগুলো বলতে পারে। দেখো শব্দ দেখো, তো এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয়। তাহলে অনেক এক বা একাধিক ধ্বনি মিলে কি সৃষ্টি হয়? শব্দ সৃষ্টি হয়। যেমন মানুষ, এখানে কিন্তু ৫ টা ধ্বনি আছে। মানুষে কি আছে? মানুষ বানানে দেখো ম যোগ আ, মা, যোগ উ, তারপরে মূর্ধন্য ষ। তাহলে এ লেখলো মানুষ। তাহলে মানুষ বানানে কয়টা ধ্বনি আছে? এই মানুষ বানানে ৫ টা ধ্বনি আছে। তো এখানে দেখো এই যে শেষে তালব্য শ কেন লিখছে? কারণ মূর্ধন্য ষ বলতে আসলে কোনো ধ্বনি নেই। ধ্বনি হলো তালব্য শ ইউজ করা হয়। এই তালব্য শ লিখে ১ম বন্ধনীতে মূর্ধন্য ষ লেখা হয়েছে। মনে রাখতে হবে মূর্ধন্য ষ ধ্বনি না, এটা হলো বর্ণ। মূর্ধন্য ষ কি? বর্ণ। সংস্কৃত ব্যাকরণে বা সংস্কৃত শব্দে এই মূর্ধন্য ষ, মূর্ধন্য ণ এগুলো ইউজ করতে হয়। তাহলে মূর্ধন্য ষ কোনো ধ্বনি না, এটা একটা বর্ণ। আসলে আর এখানে ধ্বনিটা হবে স। তালব্য শটাই আসলে ধ্বনি। ওকে? তাহলে দেখো বাক্য বলতে কথা বা বাচনকে বোঝায়। বাক্য বলতে বাক্য কি? বাক্য হলো কথা বা বাচন। তাহলে ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান ৩য়। তার মানে বাক্য কয় নম্বরে? বাক্য হলো ৩ নম্বরে, মনে রাখবা। ধ্বনি দিয়ে যা শুরু হয়েছিল শব্দে এসে তা আরো সংহত রয়েছে। তাহলে ১ এ হলো ধ্বনি, ২ এ হলো শব্দ, আর ৩ হলো বাক্য। এটা মনে রাখবে এভাবে। তো বাক্যে সে পরিপূর্ণ না হলেও সে অনেকটা পূর্ণতা পায়। তো প্রতিটি বাক্যে কেউ উৎপাদন করে আর কেউ শোনে, তাই না? বাক্যগুলো কেউ বলে আর কেউ শোনে। তো বাক্যের সঙ্গে ২ জনেরই সম্পর্ক রয়েছে, বক্তা এবং শ্রোতা। তার মানে বাক্যের সঙ্গে বক্তা এবং শ্রোতার সম্পর্ক রয়েছে। তাহলে বাক্যের সঙ্গে কার সম্পর্ক রয়েছে? বক্তা, শ্রোতা। ২ পক্ষের মধ্যে কোনো ঘাটতি থাকলে চলে না। বক্তা যা বলে তাতে শ্রোতার সব কৌতূহল মিটতে হয়। এজন্য বলা হয় কি দেখো, যা উক্তি হিসেবে সম্পূর্ণ এবং যাকে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্ত হয়, তাই হলো বাক্য। যেমন আমরা গ্রামে বাস করি, মহৎ গুণই মানুষকে বড় করে। তাহলে এখানে দেখো একজন বক্তা, একজন শ্রোতা। বক্তারা বলবে, শ্রোতারা শুনবে। যখন শ্রোতার মন তৃপ্ত হবে তখন সেগুলোই কিন্তু পরিপূর্ণ বাক্য। এবার দেখো বাগর্থ। বাগর্থ হলো ভাষার উপাদান হিসেবে ৪ নম্বরে। তো অভিধানের মধ্যে শব্দের অর্থ থাকে। অভিধান মানে ডিকশনারি। তাহলে শব্দের অর্থ কোথায় থেকে? অভিধান বা ডিকশনারিতে। কিন্তু সেই শব্দ যখন বিশেষ পরিবেশে ব্যবহার করা হয় তখন তার অর্থ বদলে যায়। তার মানে বিশেষ পরিবেশে ব্যবহার করা হলে তখন অর্থগুলো কি হয়ে যায়? বদলে যায় অনেক সময়। যেটা অর্থ সেটা ব্যবহার নাও হতে পারে। একই কথা বলা চলে বাক্য প্রসঙ্গ। আমরা শব্দের সাহায্যে যে বাক্য তৈরি করি তার অর্থটা বাক্যে গিয়ে পরিবর্তন হতে পারে। যেমন আমরা অন্য কোথায় বলবো তখন চেঞ্জ হয়ে যাইতে পারে। পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন পোড়া একটা শব্দ, তাই না? পোড়া মানে দগ্ধ হওয়া। যেমন দেখো আগুনে তার খড়ের ঘর পুড়ে গেছে। তাহলে এখানে দেখো, এখানে মানে তার পুড়ে যাওয়া মানে দগ্ধ হওয়া, তাই না? পুড়ে যাওয়া। কিন্তু শব্দটা যদি বলে কেউ যে আমার মন পড়েছে, হ্যাঁ? তখন কিন্তু এই পোড়া আর দগ্ধ হওয়া না, তাই না? মন পড়েছে, তোমরা ছোট মানুষ, তোমাদের জন্য এত ভারী বাক্য না দিলেও পারতো, তাই না? মন পড়েছে হলো মন পুড়ে যাওয়া, দগ্ধ হওয়া মানে কষ্ট পাওয়া অনেক বেশি, এইজন্য বলছে। এখানে মন তো আর পুড়ে যাবে না, তাই না? মন কি পুড়ে? এই পোড়া মানে আসলে দগ্ধ হওয়া না। এখানে মন পোড়া হলো অনেক কষ্ট পাওয়া আরকি। ভাষার শব্দ ও বাক্যের এসব অর্থে আলোচনা হলো বাগর্থ। তার মানে শব্দ ও বাক্যের অর্থের আলোচনা। এটা মনে রাখবা। শব্দ বাক্যের অর্থের আলোচনাটাই আসলে হলো কি? বাগর্থ। প্রকাশ মাধ্যম ও ভাষা দেখো। ভাষা মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয়। তাহলে মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয় হলো ভাষা। কারণ এজন্য আরো অনেক মাধ্যম রয়েছে। ভাষা আবিষ্কারের পূর্বে, এই যে ভাষাটা আবিষ্কারের পূর্বে নানা রকম অঙ্গভঙ্গির মাধ্যমে কখনো বা ছবি এঁকে মানুষ নিজের ভাব নিজেকে প্রকাশ করেছে। এজন্য নানা ধরনের চিহ্ন এবং সংকেতও ব্যবহার করা হয়েছে। তো তার মানে সংকেত ব্যবহার করা হয়, চিহ্ন ব্যবহার করা হয়। আমরা মুখ বা চেহারা নানা ভঙ্গি করে কি করতে পারি? হাসি, কান্না, বিস্ময়, জিজ্ঞাসা এগুলো বোঝাতে পারি। মাথা নেড়ে হ্যাঁ বা না বোঝাতে পারি, তাই না? মাথা নেড়ে কিন্তু আমরা হ্যাঁ বা না বোঝাতে পারি। আর মুখ বা চেহারার মাধ্যমে আমরা হাসি, কান্না, বিস্ময়, জিজ্ঞাসা এগুলো কিন্তু বোঝাতে পারি। এ জাতীয় ভাষাকে বলা হয় অঙ্গভঙ্গির ভাষা। এগুলো কি বলে তাহলে? অঙ্গভঙ্গির ভাষা, এটা মনে রাখবা। এই ভাষাগুলোকে বলে অঙ্গভঙ্গির ভাষা। রাস্তায় দেখা যায় ট্রাফিক পুলিশ হাতের ইশারায় গাড়ি থামায়, আবার চলার নির্দেশ দেয়, তাই না? রাস্তার দুপাশে অনেক নির্দেশ থাকে। যেমন কোন দিকে গাড়ি চলবে, কোন দিকে গাড়ি চলবে না, রাস্তা সোজা না বাঁকা, গাড়ি চলবে কিনা, তাই না? পথচারী কিভাবে রাস্তা পার হবে ইত্যাদি। যারা কথা বলতে ও শুনতে পায় না তাদের আমরা বলি মূক ও বধির। তার মানে যারা কথা বলতে আর শুনতে পায় না তাদেরকে আমরা কি বলি? মূক ও বধির। তাদের ব্যবহারের জন্য এক ধরনের ভাষা আছে। হাতের আঙ্গুল ব্যবহার করে, কখনো আঙ্গুল মুখে ছুঁয়ে, কখনো আবার হাত হাত মাথায় উঠিয়ে, কখনো বুকে হাত দিয়ে আমরা ভাব প্রকাশ করি। তাহলে ভাষার মধ্যে এই যোগাযোগও পড়ে। তার মানে এই যে যোগাযোগগুলো করি এগুলোও কিন্তু আমরা ভাষার মধ্যে পড়ে। তবে এদেরকে বলা হয় সংকেত ভাষা। এটা ইশারা ভাষাও নামে পরিচিত। তাহলে সংকেত ভাষার অপর নাম কি বলতো? সংকেত ভাষার অপর নাম হলো
ইশারা ভাষা। ওকে? এটা এমসিকিউ আসতে পারে যে সংকেত ভাষার অপর নাম কি? ইশারা ভাষা। আর যারা কথা বলতে পারে না তাদেরকে আমরা বলি কি? মুক ও বধির। মুক ও বধির। দেখো মাতৃভাষা ও বাংলা ভাষা দেখো। তো মাতৃভাষা ও বাংলা ভাষা, তাই না? মাতৃভাষা অর্থ কি? মাতৃভাষা অর্থ হলো মায়ের ভাষা। এখানে কিন্তু ওই মানে শব্দটা হয়তো দেয়নি, মিস্টেক হয়ে গেছে। অন্যভাবে বলা যায় আমরা মায়ের কাছ থেকে যে ভাষা শিখি সেটা কি? আমাদের মাতৃভাষা। তো শিশু সবসময় যে মায়ের কাছ থেকে শেখে তা কিন্তু নয়। কখনো, কখনো এর ব্যতিক্রমও ঘটে। মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে কিংবা জন্মের পর থেকে আসলে জন্মের পর থেকে যার সেবা ও যত্নে শিশু ধীরে, ধীরে বড় হয়ে ওঠে, সেটাই তার ১ম ভাষা, তাই না? তো বাঙালি মায়ের সন্তান জন্মের পর থেকে তো স্প্যানিশ বা জার্মানভাষী মায়ের যদি পরিচর্যায় বড় হয়, তখন কিন্তু তার ১ম মাতৃভাষা বাংলা হবে না, তাই না? হবে স্প্যানিশ বা জার্মান। তাই বলা যায় শিশু ১ম যে ভাষাটা শিখে সেটাই তার ১ম ভাষা বা মাতৃভাষা। তাহলে মাতৃভাষাই হলো ১ম ভাষা। সাধারণত দেখা যায় যে বাঙালি মায়ের শিশুর মাতৃভাষা বাংলা, ইংরেজি মায়ের শিশুর ভাষা ইংরেজি, তাই না? তাহলে ভাষার রূপ বৈচিত্র্য দেখো। ভাষার কোনো অখণ্ড বা একক রূপ নাই। ভাষার কোনো কি নেই? অখণ্ড বা একক রূপ নেই। একই ভাষা নানা রূপে ব্যবহৃত হতে পারে। ভাষার রূপ বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হলো। যেমন উপভাষা দেখো। খুবই ইম্পোর্টেন্ট দেখো। একই ভাষা যারা ব্যবহার করে তাদেরকে আমরা বলি একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায়। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। একই ভাষায় যদি কথা বলে তাদেরকে আমরা কি বলবো? ভাষিক সম্প্রদায়। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা সকলে বাংলাভাষী সম্প্রদায়ের অন্তর্গত। তো সকলে তারা আমরা কোন ভাষী সম্প্রদায় বলো তো? আমরা হলাম বাংলাভাষী সম্প্রদায়। আমরা কি? বাংলাভাষী সম্প্রদায়। তো এখন সকলের বাংলায় আবার এক না। ভৌগোলিক ব্যবধান, যোগাযোগ তারপর হলো যোগাযোগ ব্যবস্থা, সমাজ গঠন, ধর্ম, পেশা এগুলোর কারণেও এক এলাকার ভাষা থেকে অন্য এলাকার ভাষার মধ্যে পার্থক্য সৃষ্টি হয়। তো ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে আসলে ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য এটা কিন্তু হলো উপভাষা। খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবা। ভৌগোলিক ব্যবধানে যে ভাষার যে একটা চেঞ্জ হয়, পরিবর্তন হয় সেটা হলো উপভাষা। তো আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে আসে যে উপভাষার আরেকটা নাম হলো আঞ্চলিক ভাষা। তাহলে উপভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষা বা আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। তো আমাদের প্রতিটি জেলার ভাষাই বৈচিত্র্যপূর্ণ। আমাদের প্রত্যেক জেলার নিজস্ব উপভাষা রয়েছে। উপভাষার কথা বলা মোটেও দোষের নয়। উপভাষা হলো মায়ের মতো। উপভাষা কিসের মতো? উপভাষা হলো মায়ের মতো। মাকে আমরা শ্রদ্ধা করি। নিজ, নিজ উপভাষাকেও আমাদের শ্রদ্ধা সম্মান করতে হবে। নিচে বাংলাদেশের কয়েকটি উপভাষার পরিচয় দেওয়া হলো। যেমন খুলনা যশোরের ভাষা। কি হচ্ছে দেখো? একজন মানষির দুটো ছাওয়াল ছিল। ছাওয়াল মানে ছেলে, মানষির মানে মানুষের। বগুড়ায় দেখো কি বলে? বগুড়া অঞ্চল হলো একজনের ২ বেটা সইল আছিল। রংপুর দেখো একজন মানুষের ২ না বেটা ছিল। ঢাকা দেখো একজন মানুষের ২ টা পোলা আছিল। ময়মনসিংহ একজনের ২ পুত আছিল। সিলেট বলতে দেখো এক মানুষের ২ পোয়া আছিল। চট্টগ্রামে কি বলে দেখো এগুয়া মানুষের ২ পোয়া আছিল। দেখো আমি তো এর সব কিন্তু ঠিক করে বলতে পারবো না, ঠিক আছে? তোমরা যারা যে অঞ্চলে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো যে তোমরা কোন অঞ্চলের। তো নোয়াখালী হলো একজনের ২ হুত আছিল। প্রমিত ভাষা দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ দেখো। একই ভাষার উপভাষাগুলো অনেক সময় বোধগম্য হয় না। এজন্য একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপই হলো প্রমিত ভাষা। এই ভাষার মাধ্যমে শিক্ষা, প্রশাসনিক কাজ, ব্যবসা-বাণিজ্য সম্পাদিত হয়। দেশের সংবাদপত্র, ইলেকট্রনিক মাধ্যম এই ভাষাগুলোই কিন্তু ব্যবহার করা হয়। তার মানে শিক্ষা, প্রশাসনিক কাজ, ব্যবসা-বাণিজ্য এছাড়া সংবাদপত্র, ইলেকট্রনিক মাধ্যমে কোন ভাষা ব্যবহার করা হয়? যে ভাষা ব্যবহার করে এটার নাম হলো আসলে প্রমিত ভাষা। কোন ভাষা? প্রমিত ভাষা। প্রমিত ভাষার লিখিত ব্যাকরণ থাকে। প্রমিত ভাষা লিখিত ব্যাকরণ থাকে বাট উপভাষার কিন্তু থাকে না। উপভাষা শিশুকাল থেকে প্রাকৃতিক নিয়মে অর্জিত হয়। প্রমিত ভাষা শেখার বিষয় এবং উপভাষা অর্জনের বিষয়। তাহলে প্রমিত ভাষার কোনো ব্যাকরণ নেই। এটা যে খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল এমসিকিউ আসতে পারে যে প্রমিত ভাষার কোন বৈশিষ্ট্যতে থাকে? তার ৩ টা বৈশিষ্ট্য। প্রমিত ভাষার লিখিত ব্যাকরণ আছে। এটা হলো প্রমিত ভাষা চর্চা করে শিখতে হয়। আর প্রমিত ভাষা হলো শেখার বিষয়। আরেকটা হলো উপভাষার কোনটা বৈশিষ্ট্য? তাহলে বলবো উপভাষা লিখিত ব্যাকরণ নেই। উপভাষা হলো অর্জন করতে হয়, শেখার বিষয় না। আর আরেকটা হলো কি? যে উপভাষার অপর নাম হলো আঞ্চলিক ভাষা। মনে রাখবা। কথ্য ভাষা দেখো, শিক্ষক যখন শ্রেণীকক্ষে পাঠদান করেন কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানে যখন আমরা বক্তব্য উপস্থাপন করি, তখন কিন্তু ভাষা ব্যবহারে সচেতন হতে হয়। তাই না? যখন এখন আমি তোমাদের সাথে কথা বলতেছি, তাই না? আমি যদি আমার গ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলি, তা হয়তো তোমরা অনেকে বুঝতেও পারবা না। তাই বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয়, তখন তাকে কথ্য ভাষা বলে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ যে বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয়, সেটাকে কি ভাষা বলে? কথ্য ভাষা। অনানুষ্ঠানিক পরিবেশে বন্ধু কিংবা সহকর্মী বা পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিতায় এই ভাষারূপ ব্যবহার করা হয়। এবার দেখো সাধু চলিত ভাষা দেখো, মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষারূপ লিখিত ভাষায় গ্রহণ করা হয় না।
দেখো মুখের ভাষা কিন্তু খুবই স্বাভাবিক, একদম ন্যাচারাল এবং হলো স্বতঃস্ফূর্ত, মানে স্পন্টেনিয়াস, মানে এটা মানুষ নিজের মন থেকে অটোমেটিক বের হয়ে আসে। কিন্তু লিখিত ভাষা সে তুলনায় অনেকটা আড়ষ্ট এবং কৃত্রিম। লিখিত ভাষা কি? কোনটা আড়ষ্ট এবং কৃত্রিম? লিখিত ভাষাগুলো। তো বাংলা ভাষায় বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয়, তখন উদ্ভাবকরা সেভাবে বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছিলেন। তারা বাংলা গদ্যের ভাষা তৈরি করেছে। এই ভাষায় সাধু ভাষা বা সাধুরীতি নামে পরিচিত। তার মানে বাংলা গদ্যের ভাষাকে তৈরি করছে। লেখকরা যখন তৈরি করেছে ভাষাবিদরা, তাহলে সেটা ছিল আসলে সাধু ভাষা। কোন ভাষা? সাধু ভাষা। এটা মনে রাখবা। সাধু ভাষা হলো তৈরি করা হয়েছে। উল্লেখ করা যায় যে সাধু ভাষার সৃষ্টিতে যারা নিয়োজিত ছিলেন তারা বাংলাভাষী হলেও লোকজ মানুষের ভাষারীতিতে শ্রদ্ধাশীল ছিলেন না তারা। তার মানে এই যে যারা সাধু ভাষা যারা ভাষা সৃষ্টি করেছিল তারা কিন্তু লোকজ মানুষ, মানে সাধারণ মানুষের ভাষারীতিতে তারা শ্রদ্ধাশীল ছিলেন না। কারণ তারা সাধারণ মানুষের ভাষাকে গ্রহণ করেননি। তারা সংস্কৃত ভাষার পণ্ডিত ছিলেন। মানে সংস্কৃত তৎসম ভাষার পণ্ডিত ছিলেন। ফলে সেই ভাষার আদলে তারা ভাষার এই রীতিটা তৈরি করেন। সব পণ্ডিতে যে আদর্শে বিশ্বাসী ছিলেন তা নয়, কিন্তু তাদের সে প্রচেষ্টা পরবর্তীকালে গ্রহণীয় হয়নি। সাধু ভাষার পরিচয় গ্রহণ করলে দেখা যায় যে এ ভাষার বেশিরভাগই কি? এই সাধু ভাষার বেশিরভাগই হলো সংস্কৃত শব্দ থেকে আসছে। সংস্কৃত ব্যাকরণের নিয়মগুলোই গৃহীত হয়েছে। প্রথম দিকের সাধু ভাষা ছিল প্রথম দিকে অনেকটা আড়ষ্ট। এ ভাষা প্রাঞ্জল হয়ে উঠতে অনেক দিন লেগেছে। প্রাঞ্জল মানে মানুষের বোধগম্য। মানুষ বুঝতে পারবে সেটা হয়তো অনেক সময় লেগেছে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম এ ভাষা এই কাজ করেছেন। এজন্য তাকে বাংলা সাধু ভাষার জনক বলা হয়। এই শকুন্তলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা লেখা খুবই আমাদের সময় ছিল, আমরা ইন্টারে পড়েছিলাম বাংলাতে, যে শকুন্তলা একটা গল্প ছিল। এখন অবশ্য বাদ দিয়ে দিচ্ছে সেই গল্পটা। তো এখানে দেখবা যে এখানে সাধু ভাষাগুলো দেখবা যে আসলে সে ভাষাগুলো কত মানে জটিল ভাষাগুলো ব্যবহার করা হয়েছিল। তাও নাকি তখনকার সময়ে, মানে তারপরেও এই ভাষাগুলো সাধু ভাষা এগুলো স্বাভাবিক ভাষা। দেখো এমসিকিউর জন্য কিন্তু এগুলো দরকার নেই। তারপরে আমি দিচ্ছি। দেখো অনেক সময় যদি কোনো অনেক সময় যদি কোনো টিচার শব্দের অর্থ জানতে চায় তখন হয়তো আসতে পারে। যে নদীতে স্নান করিবার সময়, মানে নদীতে স্নান করা মানে গোসল করা। গোসল করার সময় রাজদত্ত মানে রাজার দেওয়া অঙ্গরীয় মানে কিন্তু আংটি। তো আংটিটা কি হয়? শকুন্তলার অঞ্চল কোণ? অঞ্চল কোণ মানে আঁচল। নদীতে গোসল করার সময় রাজার দেওয়া আংটিটা শকুন্তলার আঁচল থেকে সলিলে, সলিল মানে পানি, সলিলে পতিত হয়েছিল, মানে পানিতে পড়ে যায়। তো পতিত হইবা মাত্র মানে পানিতে মানে পড়ার মাত্রই এক অতি বৃহৎ রোহিত মৎস্যে, মানে রোহিত মৎস্য মানে রুই মাছ, সেটাকে গ্রাস করে ফেলে। সেই মৎস্য মানে সে মাছটা কতিপয় দিবস পর মানে কয়েকদিন পরে এক ধীবরের জালে পতিত হইল। ধীবর মানে জেলে, হ্যাঁ, মানে জেলের জালে ধরা পড়ল। ধীবর মানে সেই জেলেটা কি করলো? খণ্ড খণ্ড বিক্রয় করিবার মানুষে, মানে কেটে কেটে বিক্রয় করার জন্য কি করলো? মানুষে মানে মনে করা ওই মৎস্যকে বহু অংশে বিভক্ত করিতে করিতে সে কি করলো? তদীয় উদর মধ্যে, উদর মানে পেট, তদীয় মানে তার, মদীয় মানে আমার, তা তদীয় মানে হলো কি? তার পেটের মধ্যে অঙ্গরীয় মানে সে আংটিটা দেখতে পাইল। ওই অঙ্গরীয় লইয়া মানে সেই আংটিটা লইয়া পরম উল্লসিত মনে সে মানে উল্লসিত মানে খুশি হয়ে এক মণিকারের আপনে, মণিকার মানে কি? মণিকার মানে জহুরি, যারা হলো যে এই যে স্বর্ণ অলঙ্কার এগুলো বানায়, এগুলো স্বর্ণের দোকান, যারা অলঙ্কার বানায় তাদের দোকানে, আপন মানে দোকান, তাদের দোকানে বিক্রয় করতে গেল। তাহলে দেখো এটা কিন্তু সাধু ভাষায় লেখা। তার মানে সাধু ভাষার কথাগুলো অনেক বেশি আড়ষ্ট, জটিল, ঠিক আছে, কৃত্রিম এগুলো। সাধু ভাষার তুলনায় চলিত ভাষা বা চলিত রীতি নবীন। আর চলিত ভাষা কিন্তু নবীন মানে নতুন। সব ধরনের কৃত্রিমতা থেকে, এখানে কোনো কৃত্রিমতা নেই। সব ধরনের কৃত্রিমতা থেকে লিখিত বাংলা ভাষাকে মুক্ত করাই চলিত ভাষা সৃষ্টির প্রেরণা। মানে এত কৃত্রিমতা, কোনো কৃত্রিমতা থাকবে না, ন্যাচারাল থাকবে। ওকে? এই জন্য চলিত ভাষা সৃষ্টি। চলিত ভাষাগুলো জীবন ঘনিষ্ঠ, এগুলো মানুষের মনের সাথে রিলেটেড, আমাদের প্রতিদিনের মুখের ভাষার কাছাকাছি, কোনো কষ্ট কল্পনাতে স্থান পায় না। এ ভাষারীতির শব্দসমূহ স্বভাবতই আমাদের পরিচিত। তাহলে বাংলা প্রবাদ প্রবচন এগুলো খুব সহজেই ভাষায় ব্যবহার করা যায়। কোন ভাষায়? তাহলে হবে চলিত ভাষায়। নিচে বাংলা চলিত রীতির উদাহরণ দেওয়া হলো। দেখো একটা চলিত ভাষা রবীন্দ্রনাথের সাহিত্যের তাৎপর্য নিয়ে লেখা আছে। দেখো সাহিত্যের সহজ অর্থ বুঝি, সেটা হলো নৈকট্য। সাহিত্যের সহজ অর্থ কি বলতো? নৈকট্য বা সম্মিলন, মানে কাছাকাছি নিয়ে আসা। মানুষ মিলিত হয় নানা প্রয়োজনে, আবার মানুষ মিলিত হয় কেবল মেলার জন্যই, অর্থাৎ সাহিত্যের উদ্দেশ্যে। তাহলে মানুষ মিলিত হয়, সেটাও এক সাহিত্য। শাকসবজির ক্ষেতের সঙ্গে মানুষের যোগ, ফসল ফলানোর যোগ, ফুলের বাগানের সঙ্গে মানুষের যোগ সম্পূর্ণ পৃথক জাতের। সবজি ক্ষেতের শেষ উদ্দেশ্য ক্ষেতের বাইরে, সেটা হলো ভোজ্য সংগ্রহ। ফুলের বাগানের যে উদ্দেশ্য তাকে এক হিসাবে সাহিত্য বলা যেতে পারে। মন তার সঙ্গে মিলতে চায়, যেখানে গিয়ে বসি সেখানে বেড়াই, সেখানকার সঙ্গে যোগে মন খুশি হয়। তাহলে এখানে সাহিত্যের কথা বলতে, সাহিত্য মানে মিলিত হওয়া, নৈকট্য। প্রত্যেকটা বিষয়ের সাথে প্রত্যেকটা বিষয়ের যে মিলন, এটাও একটা সাহিত্য। সাহিত্য কিন্তু খালি বই পড়া না, বই না, মানুষের মানুষের চিন্তা চেতনা, দর্শন, ভালোবাসা, আবেগ সবকিছু নিয়েই হলো
এই সাহিত্যের জন্ম। দেখো এখানে কতগুলো নমুনা প্রশ্ন এমসিকিউ দেওয়া আছে। তোমরা এগুলো পড়লেও কিন্তু কিছু কমন পেয়ে যাবা। আর আমি যদি তোমাদের যেটা রিডিং পড়াইলাম সেটা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা সব এমসিকিউ গুলো পারবা। দেখো প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে? প্রাণী জগতে একমাত্র হলো মানুষের ভাষা আছে। তো ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ যে দিক থেকে ব্যতিক্রম, বলো মানুষ ব্যতিক্রম কি দেখে? মানুষ কিন্তু বুদ্ধি বিবেচনায় ব্যতিক্রম, বাক পতঙ্গও কিন্তু ব্যতিক্রম। তাহলে এই এমসিকিউটা কিন্তু আগে সৃজনশীল পুরাণ বইয়ে সৃজনশীল আকারে ছিল। ওকে, তাহলে এখন আমরা যেহেতু ভাষার সাথে বাক পতঙ্গের একটা সম্পর্ক, আমরা যেভাবে বাক পতঙ্গ ব্যবহার করি অন্য প্রাণীরা কিন্তু সেটা ব্যবহার করে না। তাহলে এটা হবে বাক পতঙ্গ। মানুষের মনের ভাব ও অনুভূতির প্রকাশের মাধ্যমে কি বলতো? মনের ভাব আর অনুভূতি মানুষ তো কি করে? ভাষার মাধ্যমে প্রকাশ করে। তো ভাষাকে দেশ গঠনের কি বলা হয়? আমরা কিন্তু এটা পড়েছিলাম, ভাষাকে দেশ গঠনের হাতিয়ার বলা হয়। তো ভাষা কত প্রকার? দেখো ভাষা হলো ২ প্রকার। ভাষা হলো কয় প্রকার? ২ প্রকার। কোন ভাষার সীমাবদ্ধতা আছে? আসলে লিখিত ভাষারও কিন্তু সীমাবদ্ধতা আছে, ইশারা ভাষার আছে, মৌখিক ভাষার আছে। সব ভাষারই কিন্তু কি আছে? সীমাবদ্ধতা আছে। সবকিছু লিখে প্রকাশ করা যায় না, আবার সব ইশারাও যাবে না, মুখেও যাবে না। সব ভাষারই সীমাবদ্ধতা আছে। তো এক বা একাধিক ধ্বনি মিলে কি তৈরি হয় বলো তো? তো এক বা একাধিক ধ্বনি মিলে তৈরি হয় হলো শব্দ। নিচের কোন, কোন ভাষার বর্ণ রয়েছে? দেখো ইংরেজি ভাষার বর্ণ আছে না? ইংরেজি বর্ণমালা, বাংলা ভাষার বর্ণ আছে, বাংলা বর্ণমালা যেটা সরিয়া সরিয়া ক, অ, আ, ক, খ এগুলো ইংরেজি বর্ণমালা ABCD। তামিল বর্ণমালাও আছে। ঠিক আছে? কারণ তামিল শব্দ তামিলও কিন্তু অনেক সমৃদ্ধ ভাষা। অনেক বর্ণমালা আছে তামিল ভাষায়। তাহলে ৩ টাই অ্যান্সার। তাহলে উত্তর হবে ঘ। উচ্চারণ একক কি দেখো? উচ্চারণ একক হলো ধ্বনি। আমরা যেটা উচ্চারণ করি সেটা উচ্চারণের একক হলো ধ্বনি। কারণ হলো ধ্বনি দিয়েই পরে শব্দ তৈরি হয়। ভাষার প্রধান উপাদান কয়টা দেখো? ভাষার প্রধান উপাদান হলো ৪ টা। ধ্বনি, শব্দ, বাক্য আর হলো বাগর্থ বা অর্থ যেটা বলি। কোনটি ভাষার উপাদান না? দেখো ধ্বনি, শব্দ, বাক্য আর হলো অর্থ। মানে অর্থ মানে বাগর্থ, বাগধ্বনি। দেখো তার মানে ধ্বনি, বাগধ্বনি, বাগর্থ, বাক্য এগুলো হলো ভাষার উপাদান। তাহলে আওয়াজ কিন্তু ভাষার কোনো উপাদান না। তাহলে আওয়াজ। পশু পাখির ডাককে কি বলে দেখো? পশু পাখির ডাক কিন্তু ধ্বনি, ভাষা বা সংকেত না। পশু পাখির ডাক হলো আওয়াজ। এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে সেটা শব্দ হয়ে যাবে। তো অঞ্চল ভেদে যে ভাষা সৃষ্টি হয় তার নাম কি? উপভাষা। এটা আমরা পড়েছিলাম। ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম? বাক্য কিন্তু ৩ নম্বরে। কারণ ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ বা বাগর্থ। তাহলে ভাষা বাক্য হলো কত? ৩য়। একের সঙ্গে অন্যের আলাপচারিতার মূলত কোন ভাষা ব্যবহার করা হয়? কথ্য ভাষা, তাই না? আমরা মুখের ভাষাটাই তো কথ্য ভাষা। ভাষার শব্দ, বাক্যের অর্থের আলোচনাকে কি বলে? ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে বলা হয় এই যে বাগর্থ। যদি বলে ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে, তাই না? অর্থের আলোচনা হলো বাগর্থ। বঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে বা নানা ধরনের চিহ্ন সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কি ভাষা বলে? এগুলো কিন্তু ইশারা ভাষা বলে। ইশারা ভাষা বা সংকেত ভাষা বলে। তো সংকেত ভাষার অপর নামই কিন্তু হলো ইশারা ভাষা। বাংলা সাধু ভাষার বাংলা সাধু ভাষার জনককে? এই সাধু ভাষার জনক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো শিশু প্রথম যে ভাষা শিখে সেটা তার প্রথম ভাষা এবং এটা তার মাতৃভাষা। তাহলে ১ আর ২ হবে অ্যান্সার। তো একই ভাষা ব্যবহারকারীদের বলা হয় হলো মানে ভাষিক সম্প্রদায়। কি বলে? ভাষিক সম্প্রদায়। তো উপভাষার আরেক নাম কি? উপভাষার আরেক নাম কিন্তু আঞ্চলিক ভাষা। দেখো আমরা রিডিং পড়ার সময় যে লাইনগুলো বলছি ওই লাইনগুলো কিন্তু অনেকটাই এখানে আছে। তো একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কি বলে? তো এটা হলো প্রমিত ভাষা। মানে আদর্শ কথা বললেই আদর্শের সাথে প্রমিত সম্পর্ক। ঠিক আছে? দেখো বিশেষ পরিবেশ এবং প্রয়োজনের বাইরে যখন কোনো ভাষা ব্যবহার করা হয় সেটা আসলে কথ্য ভাষা। তাহলে সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যকে বলা হয় পেশাগত ভাষা। কারণ ওটা বিশেষ পেশার জন্যই ব্যবহার করা হয়। তো ভাষা আবিষ্কারের আগে মানুষ কিভাবে মনের ভাব প্রকাশ করত? মানুষ কিন্তু ইশারা ইঙ্গিতের মাধ্যমে কি করত? মনের ভাব প্রকাশ করত। বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কি বলা হয়? বাংলা যখন লিখিত ভাষা যখন উদ্ভাবন হয় তখন উদ্ভাবকরা বাংলার গদ্যের ভাষাকে কি রূপ দিয়েছিল? সাধু ভাষার রূপ দিয়ে দিছিল। তোমরা শিখে দেখো। এরপরে আমি তোমাদেরকে ধ্বনি পড়াবো। তাহলে তোমরা এগুলো ভালো করে এভাবে পড়বা। তাহলে কিন্তু তোমরা এমসিকিউ গুলো পারবা। আর অবশ্যই তোমরা কি করবা? আগে রিডিংটা পড়ে নিবা। কারণ শুধু এমসিকিউ গুলো পড়লে কিন্তু তোমরা সবকিছু কমন নাও পেতে পারো। ভালো থেকো।